সাংবাদিক বন্ধুদের আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। রাজ্যবাসীকেও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমরা আমাদের কথা বলা শুরু করব। আমার সাথে আজকে আছেন আমাদের প্রদেশের আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল বেঙ্গল মহাশয়। আমরা যে বিষয়টা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, সাথে সাথে রাজ্য সরকারের কাছেও জবাবই চাইছি। আর কি চাওয়ার আছে রাজ্য সরকারের কাছে? প্রতিকার আশা করি না, রাজ্যের মানুষও করে না, আমরাও করি না। তো প্রথম বিষয়টা হচ্ছে, এই সময় রাজ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, তিনটি বিষয় নিয়ে একটা অস্থিরতা, অরাজক অবস্থা সৃষ্টির চেষ্টা হচ্ছে। একটা বিশ্রামগঞ্জে নগর পঞ্চায়েত গঠন সিদ্ধান্ত। আমরা প্রথমেই যেটা বলে দিতে চাই, জাতীয় কংগ্রেস বরাবরই উন্নয়ন, প্রগতি, অগ্রগতির পক্ষে। কি দেশে, কি রাজ্যে, কি প্রত্যন্ত অঞ্চলে, সর্বত্রই আমরা উন্নয়নের বিরোধী নই। নগরায়ন, নগর উন্নয়ন হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, আমরা চাই, আমরা এতে সহমত পোষণ করি। কিন্তু বিশ্রাম সবটাই যাতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। বিশ্রামগঞ্জের ক্ষেত্রে যেটা আমরা সরকারিভাবে জানতে পেরেছি, ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে। এই ত্রিদলীয় মন্ত্রিসভার মথার 2 জন মন্ত্রী আছে ক্যাবিনেটে। সেই সিদ্ধান্ত ক্রমেই নগর পঞ্চায়েত গঠনের সিদ্ধান্তটা হয়েছে। এছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করার প্রশ্নে জেলা শাসকের নেতৃত্বে সভা হয়েছে। সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্তটা অনুমোদিত হয়, কি করে বাস্তবায়িত হবে তা ঠিক হয়। তার পরবর্তী আরেকটি সভায় ওয়ার্ড বিন্যাস হয়। 2টো সভাতে মথার ওই এলাকার নির্বাচিত বিধায়ক এবং এমডিসি দুজনেই উপস্থিত ছিলেন। জেলা শাসকের বক্তব্য দুজনেই সহমত পোষণ করেছে। এবং আমরা এই পূর্বে আমরা এ নিয়ে মথার কোনো বক্তব্য আমরা কোন স্তরে আমরা জানতে পারিনি। আপনারা রাজ্যবাসী জেনেছি কিনা আমাদের জানা নেই, আপনাদের যদি জানা থাকে আমাদের ফোন ধরিয়ে দেবেন। আমরা দেখতে পেলাম কি, সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর মথা সুপ্রিমো তার দলবল নিয়ে জেলা শাসকের কাছে গিয়ে উনি দাবি করেন এডিসি এলাকার 30% ভূমি প্রস্তাবিত বা সিদ্ধান্ত, গৃহীত সিদ্ধান্ত বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের এলাকায় ঢুকে গেছে। এটা সংবিধান বিরুদ্ধ, এটা বাতিল করতে হবে। এ হচ্ছে ওনার মুখ্য দাবি। জেলা শাসক এর নিরিখে জানিয়েছে যে এডিসির কোন ভূমি নগর পঞ্চায়েতের প্রস্তাবিত যে ম্যাপিং তাতে ঢুকে 1,25,000 সালে 1,742 হেক্টর জমি, যেখানে 4.5 লক্ষ বহুমূল্যের গাছ ছিল, সেই গাছ কেটে হাজার হাজার আদিবাসীদের উচ্ছেদ করে সেই জমি মুদি শাহ, আমাদের মথা সুপ্রিমোর প্রিয় বন্ধু, উনার পরামর্শদাতা, সেই মুদি শাহদের সবচাইতে বিশ্বস্ত ভারতবর্ষের
জালিয়াত ব্যবসায়ী, 1 নম্বর জালিয়াত ব্যবসায়ী আদানিকে তুলে দিয়েছে। হাজার হাজার আদিবাসীকে সেখানে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আরো অসংখ্য উদাহরণ আছে, আসামের উদাহরণ আপনারা জানেন, আমি সেগুলি তুলে ধরতে চাই না। এই হচ্ছে বিজেপির চরিত্র। বলে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এই যে মেকি আদিবাসী দরদ আর মেকি আদিবাসী কল্যাণে আন্দোলন খেলা এই সমস্ত বন্ধ করে এই বিভ্রান্ত করার তরুণ আদিবাসী যুব সমাজকে বিভ্রান্ত করার পথ পরিহার করুন। প্রকৃত অর্থে যদি আদিবাসী মঙ্গল চান, তাহলে প্রকৃতভাবে যে পথে আদিবাসীদের মঙ্গল হবে সেই পথ অনুসরণ করার দিকে এগিয়ে আসুন। বিজেপির সংস্রব ত্যাগ করুন। চরম আদিবাসী বিদ্বেষী দল। দ্বিতীয়ত যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সাথে এটা সম্পর্কযুক্ত জড়িত, ইদানিং অতি সম্প্রতি রাজ্যে আমরা যে জিনিসটা দেখছি, একটা অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে শাসক জোটের তরফ থেকে। আমি সাধারণ আইন শৃঙ্খলার কথা ছেড়ে দিয়েছি, আমি নারী নির্যাতনের কথা ছেড়ে দিয়েছি, নারীদের ঘরে নিরাপত্তাহীনতার কথা ছেড়ে দিয়েছি, নিগু মাফিয়া বাণিজ্য, জমির দালালি, এইসব আমি ছেড়ে দিয়েছি, নেশা বাণিজ্য এইসব আমি ছেড়ে দিয়েছি। কিন্তু শাসক জোটের অভ্যন্তরে যে কাজিয়া, যেই ধরনের হুমকি ধমকি, প্রতিহিংসামূলক বক্তব্য, একে অপরকে যেভাবে অসাংবিধানিক ভাষায় আক্রমণ করছে, দুর্নীতির অভিযোগ সহ নানা অনৈতিক অভিযোগ তুলে আনছে, এ তো একটা সময় যারা পুরনো আছেন তাদের জানা আছে যে একটা সময় আমাদের রাজ্যে কিছু উচ্ছৃঙ্খল ক্লাবের যে সংস্কৃতি ছিল, অনেকটা সেই ধরনের সংস্কৃতি নিয়ে আসা হচ্ছে। এতে দুঃখের বিষয়, এতে লিপ্ত হয়ে গেছে। একটা সময় ছিল নিচু তলায়, মাঝারি তলায় রক্তাক্ত সংঘর্ষ, আজকে এটা উপর তলায় সর্বোচ্চ স্তরে চলে এসেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এতে যুক্ত হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগ তুলছেন, সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলছেন, সাংবিধানিক ক্ষমতা অপপ্রয়োগের অভিযোগ তুলছেন। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য কেন? ওনার কথা, ওনার নির্দেশ পুলিশ মান্যতা দিচ্ছে না কেন? অনেক ঘটনা আমি আছে এখানে। সাংবাদিকদের সম্পর্কে, ওই সম্পাদকের বাড়ির সামনে খুনের হুমকি দেওয়া সম্পর্কে, সাংবাদিকদের ওই যে অবস্থান থেকে যে সমস্ত বিষয় উঠেছে সেই সম্পর্কিত বিষয় এখানে সবিস্তার উল্লেখ করতে চাই না। কিন্তু যেটা বলতে চাই যে উনি বললে পর কে এফআইআর রেজিস্ট্রি হয়, উনি না বললে এফআইআরও রেজিস্ট্রি হয় না। এটা মানে গণতন্ত্রের সংবিধানের ৪র্থ স্তম্ভের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে গেছে যে পত্রিকা সম্পাদক মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ওনার বাড়ি, সেখানে রাস্তা অবরোধ করে, জাতীয় সড়ক অবরোধ করে, ঘন্টার পর ঘন্টা অবরোধ করে, এটাও বেআইনি। অবরোধ করে পুলিশ নির্বাক ভূমিকা। তার ওনাকে খুনের হুমকি দিল, থানায় এফআইআর করলে এফআইআর রেজিস্ট্রি হয় না যতক্ষণ না মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। তো রেজিস্ট্রি হওয়ার পর আজকে তো 5 দিন, আসামিদের কি হলো? একজনের গ্রেপ্তারের খবর আছে না? গ্রেপ্তারের খবর নেই। উপরন্তু খবর হচ্ছে কি, গতকালকে ওই এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আগরতলার প্রতিষ্ঠিত আইনি ব্যবসায়ী, কাঠের ব্যবসা করে, কোর্টের অর্ডার আছে, বিধায়কের ভাই নাকি ওনাকে হুমকি দিয়েছে যেটা ছেড়ে দিতে হবে, না হয় বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, দখল নিয়ে নেওয়া হবে, যদি না দেয় ওনাকে খুন করে ফেলা হবে। উনি এফআইআর দাখিল করেছেন, রেজিস্ট্রি হয়নি। আমরা কংগ্রেস দল মন্ত্রী সুধাংশু দাস প্রকাশ্যে ঘুষ নেওয়ার দুর্নীতির কথা স্বীকার করার পর আমরা এফআইআর দাখিল করেছিলাম, আজও রেজিস্ট্রি হয়নি। তাহলে মুখ্যমন্ত্রীর এই সমস্ত বক্তব্য, জিরো টলারেন্স বা এডিসি সম্পর্কে দুর্নীতির অভিযোগগুলি, এগুলি সুরাহা করার, এগুলি নিরসনের বা এগুলি সম্পর্কে ব্যবস্থা গ্রহণের সব দায়িত্ব তো উনার। উনার কথা, উনার সিদ্ধান্ত, এখন তো দেখা যাচ্ছে একটা কাগজের টুকরোর যা মূল্য আছে, উনার সিদ্ধান্তের যে মূল্য নেই। উনি উনার বক্তব্য উদয়পুরে ওই আদালতে
একজন সম্পাদক, পত্রিকা সম্পাদক, ওনাকে হুমকি প্রদর্শন করা হলো, মুখ্যমন্ত্রী নিন্দা জানালেন সমাজ মাধ্যমে, পুলিশকে নির্দেশ দিলেন, এফআইআর রেজিস্ট্রি হলো। এরপরে কি? কিছুই নেই।